বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হলে সবার আগে তোমাকে কোশ্চেনটা স্কিপ করতে হবে, আর সেটা যদি ঢাকা ভার্সিটি হয় তাহলে আরো ভালো করে শিখতে হবে। এখন কোশ্চেনটা কোনটা কঠিন কোনটা সহজ তুমি তো এটাই বুঝতে পারতেছো না। ঢাকা ভার্সিটির কোয়ালিটি তুমি যদি চান্স পেতে চাও তাহলে অবশ্যই ফিজিক্সের প্রতি তোমাকে যত্নশীল হতে হবে। আর আজকের এই ভিডিওতে ফিজিক্সের কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয়েছিল বা কোন কোন জায়গা থেকে প্রশ্ন হতে পারে বা কোন কোন প্যাটার্ন গুলো ফলো করলে ঢাকা ভার্সিটির প্রশ্ন তুমি কমন পাইতে পারো, এই সম্পূর্ণ একটা রোড ম্যাপ নিয়ে কথা বলবো। অর্থাৎ তুমি ফিজিক্স প্রস্তুতিটার রোড ম্যাপ কিভাবে স্টার্ট করবা, কোন জায়গা থেকে স্টার্ট করবা, কোন কোন জায়গাগুলো বেশি নজর দিবা, সবকিছু, এবং হ্যান্ড ক্যালকুলেশন জায়গাগুলো কোথায় আছে, ফিজিক্স প্রস্তুতির এ টু জেড কভার করবে ঢাকা ভার্সিটির এই ভিডিওটা ইনশাল্লাহ, ঢাকা ভার্সিটির জন্য। ঠিক আছে, আচ্ছা আসো। তো প্রথমেই আমি তোমাকে দেখাই যে দেখো এই কয়েকটা প্যাটার্ন আছে। ঠিক আছে, ঢাকা ভার্সিটির জন্য সবচেয়ে বেশি প্যাটার্ন হচ্ছে ঢাকা ভার্সিটির কোশ্চেনটা আসলে কেমন হয়, ফিজিক্সের জন্য কোশ্চেনটা কেমন হয় এটা আগে তোমাকে আমি বলি। প্রথমত তোমাকে মাথায় রাখতে হবে এখানে 15টা হচ্ছে এমসিকিউ আছে, তাই না? এখানে 15টা এমসিকিউ, আজকে আমরা 15টা এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং হচ্ছে লিখিতটা আলোচনা করব পরের ভিডিওতে ইনশাল্লাহ। তো দেখো যে এখানে প্যাটার্ন বলতে আসলে কি কি যদি আমি তোমাকে দেখাই, যেমন 25-26 সেশনটাকে তুমি যদি টার্গেট করো, সেখানে প্যাটার্নটা দেখো যে কি কি পড়তেছে। আমি এখানে প্যাটার্নটা খুব সুন্দর করে সাজিয়েছি এবং এত সুন্দর করে ভাগ করা হয়েছে তুমি দেখলে বুঝতে পারবা। এটা হচ্ছে ম্যাথ, দেখো এই ম্যাথ থেকে কোশ্চেন করে, আর এখানে হ্যান্ড ক্যালকুলেশনের বিষয় আছে এবং ম্যাথগুলো কত কঠিন হতে পারে, কোনটা কঠিন এবং কোনটা সহজ সবগুলো আমি তোমাকে উল্লেখ করব। বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হলে তোমাকে সবার আগে কোশ্চেন স্কিপ করা শিখতে হবে। এখন কোশ্চেনটা কোনটা কঠিন কোনটা সহজ তুমি তো এটাই বুঝতে পারতেছো না, এটা বোঝার জন্য তোমাকে এই অ্যানালাইসিসটা দরকার। ঠিক আছে, আচ্ছা এবার আসো, এই ম্যাথে তোমাকে প্রচন্ড পরিমাণে হ্যান্ড ক্যালকুলেশন এই ব্যাপারটা আয়ত্ত করতে হবে, এবং আমি হ্যান্ড ক্যালকুলেশনের ভিডিওগুলো ফ্রি করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, কোনো সমস্যা নাই, একটু ভালো করে বোঝার বা দেখার চেষ্টা করো। এখন আসো যে ম্যাথ, ঢাকা ভার্সিটির ম্যাথ 25-26 সেশনে যে কোশ্চেনটা হয়েছিল সেটা আগের তুলনা থেকে একটু ইজি আমার কাছে মনে হয়েছিল, বাট তোমার হচ্ছে যেটা হচ্ছে 24-25 সেশন ছিল সেটাতে একটু বেশি জটিল মনে হয়েছিল। ওকে, তো এখন আমি তোমাকে প্রথমে দেখাই যেখানে কয়টা স্টেপে তারা ভাগ করেছে ম্যাথ। সম্পর্ক অনুপাত বলতে কার সাথে কার সম্পর্ক থেকে যে ম্যাথগুলো তৈরি হয় আমি সেই ঘর একটা তৈরি করেছি। সূত্র সমীকরণ অর্থাৎ ফর্মুলা, ঢাকা ভার্সিটিতে ফর্মুলা আসে কিন্তু খুবই কনভারসেশন বেসড, অর্থাৎ ডিরেক্ট সূত্র দিয়ে দিবে ব্যাপারটা এরকম না, কনভারসেশন করে করে তোমাকে বের করতে হবে। এবং থিওরি দেখো মাত্র একটা এসেছিল 15টা কোশ্চেনের মধ্যে। তাহলে চলো কেমন ম্যাথ আসছিল সেটা আমরা একটু দেখি। সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি বের করতে বলা হয়েছিল, এবং দেখো এটা সূত্র হচ্ছে ইকে মানে হাফ এম, এইটা আমরা এইভাবে বের করেছি যে ইকে মানে হাফ এম ভি স্কয়ার না, এখানে ভি এক্স দেওয়া আছে। ভি এক্স বলতে বেগের আবার এক্স অক্ষের উপাংশ, তো এটা আবার প্রাসে আছে। দেখো প্রাস মানে গতিবিদ্যা কিন্তু গতবার ছিল না, তারপরে ওখানে ঢুকাই দিছিল। এই ভি এক্সটা তখন তোমাকে আগে বের করে নেওয়া লাগবে, ভি নট ভি কস থিটা নট, এইটা বের করে এখানে মানটা বসাতে হইতো। তার মানে ঢাকা ভার্সিটির অঙ্কগুলো এক নিমিষে করে ফেলবো, ব্যাপারটা এরকম হয় না। তো এটার রেফারেন্সটা কি প্রাস এবং কাজ শক্তি থেকে আসছে আর কি। এবার আসো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা দ্বিতীয় পত্র থেকে একটা অঙ্ক এসেছিল, যে সূত্রটা হচ্ছে এল ইজিক্যাল টু এল নট 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এটা বসালে তোমার হয়ে যাবে। কিন্তু ডিরেক্ট এটা বসালে তুমি পাইতা না, তোমাকে এখান থেকে সবার আগে যে কাজটা করতে হয়েছে, এখান থেকে তোমাকে আগে এই টি ইজিক্যাল টু এল বাই ভি, এখান থেকে তোমাকে মানটা বের করে নিতে হবে। এখান থেকে তোমাকে আগে একটা মানটা বের করে নিতে হবে, সেখান থেকে তুমি এল এর মানটা বের করার পরে কিনা এখানে বসাবা। ঠিক আছে, এই হলো বিষয়, এটা আধুনিক পদার্থবিজ্ঞান সূচনা থেকে আসছে। এরপরে দেখো এখানে রোধের একটা অঙ্ক দিয়েছিল যে হচ্ছে সমান্তরাল সংযোগ রোধ মেবি দুইটার মধ্যে স্থাপন করতে বলেছিল, তখন এই অঙ্কটা খুব ইজি ছিল আর এটা মোটামুটি হার্ড ছিল। মানে এই অঙ্কটা তুমি যদি স্কিপও করতা সমস্যা আসলে ঢাকা ভার্সিটিতে চান্স পাইতে হইতো না। এরপরে দেখো বাইনারি গুণ, যেটা খুবই সহজ ছিল, বাইনারি গুণ যোগ এগুলো তোমরা জানো। এবং দেখো বাইনারি গুণ আসছিল তাহলে একটা দুইটা তিনটা চারটা ম্যাথ আসছিল এবং সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স থেকে যে এই পোর্শনটা আর কি। আচ্ছা এবার সম্পর্ক অনুপাত বলতে কার সাথে কার সম্পর্ক সমানুপাতিক বা কার সাথে ব্যস্তানুপাতিক, সেই সম্পর্ককে কেন্দ্র করে ওইখানে যে সূত্রটা তৈরি হয়। যেমন টি ইজ ইকাল টু পিভি বাই এনআর, অর্থাৎ পিভির সাথে তোমার হচ্ছে তাপমাত্রার সম্পর্কটা ছিল বেশি, কারণ এখানে একটা কোশ্চেন ছিল যে পিভি বাড়তেছে তাপমাত্রা বাড়বে কিনা, এরকম কিছু একটা। তো এই যে দেখো এইটা কোন
ইয়ে থেকে আসছে, এটা আদর্শ গ্যাস থেকে আসছে। আমি তোমাকে সব ভাঙাই দিচ্ছি কিন্তু, হ্যাঁ, আমরা বিগত 5 বছরের কোশ্চেন আমরা দেখতেছি ইনশাল্লাহ। এরপরে দেখো স্থির তড়িৎ থেকে ই মানে হাফ সেভি স্কোয়ার, সেখানে দেখো E1/E2, C1/C2 এবং V1/V2, অর্থাৎ আমরা সবাই জানি ই মানে হচ্ছে হাফ সেভি স্কোয়ার। তো হাফ সেভি স্কোয়ার বলতে গেলে তুমি কি বুঝতেছো, যে ই এর সাথে সি এর সম্পর্ক সমানুপাতিক, ই এর সাথে ভি এর সম্পর্ক সমানুপাতিক, এবং সি আর ভি এর সম্পর্কটা সমানুপাতিক, কিন্তু এখানে বর্গ আছে যার কারণে বর্গের সমানুপাতিক দেওয়া হয়েছে। এবং এটাও দেখো সম্পর্ক অনুপাত। এই ম্যাথটা খুব যে কঠিন ছিল ব্যাপারটা আমি বলবো না, ঠিক আছে, এটা অনেকের কাছে আনকমন ছিল, এটা ভুল হলেও হতে পারতো, কিন্তু এটা ভুল করার সুযোগ ছিল না। এরপরে দেখো কম্পাঙ্ক দ্বিগুণ করলে তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক হবে। ভৌত আলোক বিজ্ঞান থেকে কিছু সম্পর্ক, ভৌত আলোক বিজ্ঞান থেকে ঢাকা ভার্সিটিতে খুব এই টাইপের অঙ্কগুলো বেশি আসে, মানে এটা সম্পর্ক অনুপাত, কার সাথে বাড়বে কার সাথে কমবে, এই যেমন যেমন কম্পাঙ্ক দ্বিগুণ করলে তরঙ্গ দৈর্ঘ্যটা আসলে অর্ধেক হয়। এটার কিছু টার্ম কন্ডিশন আছে, আস্তে আস্তে তো ব্যাখ্যা করবে। তাহলে দেখো ম্যাথ 4টা, আর এখানে দেখো তুমি অনুপাত 3টা, মোট 7টা ম্যাথ ধরা যেতে পারে। তার মধ্যে অরিজিনাল ম্যাথ এইটা, আর এটা সম্পর্ক অনুপাতের ম্যাথগুলা। তাহলে তোমাকে এখানে যত্নশীল হইতে হবে। এবার আসো সূত্র সমীকরণ। দেখো সূত্র সমীকরণে এই টার্মটা জানতে চেয়েছিল যে এক্স মানে ভি এম বাই কে, ঠিক আছে কিনা। তো এটা কই থেকে আসছে, হাফ এম বিস্করণে হাফ কে এক্স স্কয়ার, যেটা কাজ শক্তি ক্ষমতা থেকে আসছে। এরপরে দেখো এটা হচ্ছে নিউক্লিয়ার পরমাণু মডেল থেকে আসছিল, ঠিক আছে। এই যে এই কনভারসেশনটা তোমাকে দেখো, আমরা সবাই জানি যে এম ভি আর এন মানে NH/2 পাই, কিন্তু ওইখানে একটা কোশ্চেনে দেওয়া ছিল এইচ মানে কিন্তু H/2 পাই। তখন আমি যদি এখানে মানটা বসাই, তাহলে এম ভি আর মানে হচ্ছে NH, তাহলে ভরবেগের ক্ষেত্রে এম ভি বের করতেছে NH/RN, এটাই ছিল আমাদের আসল সূত্র বা আসল অ্যান্সার। তার মানে কনভারসেশনটা তোমাকে করতে হচ্ছিল। তাহলে এটা নিউক্লিয়ার পরমাণু থেকে আসছিল। এবারে মোট স্থিতিস্থাপক শক্তি, এটা সরাসরি বলাই যায় যে এইচ স্কোয়ার YAL বাই হচ্ছে 2y, এটা তোমরা মোটামুটি জানো, ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যার কথা থাকবে না, এটা সরাসরি সূত্র আসছিল। এবং এইটা আরো ইজি, এবং এতবার ভেক্টরের অঙ্ক করানোর সময় এই জিনিসগুলো পাবা। এটা একাডেমিকে পড়িয়েছে, এ প্লাস বাই এ মাইনাস বি মানে হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি, আর এটা হচ্ছে 45 ডিগ্রি। আর থিওরি আসছিল দেখো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র লঙ্ঘনকারী বিবৃতি। মানে একটা বিবৃতি ছিল যে কোন, এটা আসলে তাপগতিবিদ্যার কোন সূত্র লঙ্ঘন করতেছে, তো দ্বিতীয় সূত্র। তার মানে দেখো তুমি থিওরিটা কিন্তু খুবই কম হয়েছে, তো এখানে যে কোশ্চেন এগুলো কিন্তু খুবই ইঞ্জিনিয়ারিং বেসড ব্যাপারটা তাও না, ঠিক আছে। তার মানে এই এই প্রিপারেশনটা তোমাকে একটু একটু ভেতর থেকে নিতে হবে, যেন তুমি সূত্রের কনভারসেশনটা খুব ভালো করে বুঝতে পারো এবং সম্পর্ক অনুপাতের জায়গাটা তুমি ভালো করে ইয়ে করতে পারো। এটা 25-26। আচ্ছা এবার চলো পরেরটাতে যাই। ও আচ্ছা, আরো দুইটা ছিল, আরো ম্যাথ ছিল যে সামেশন এফ মানে এম এ নিউটনের বলবিদ্যা থেকে, আর লজিক গেট থেকে কোশ্চেন হয়, এবং উপগ্রহের বেগ, এই যে উপগ্রহের বেগের সমীকরণ থেকে ডিরেক্ট সূত্র আসেছিল। এটা একটু ভুল ছিল সম্ভবত, তো এটা আসলে অঙ্ক হবে, অ্যান্সার হবে। ওকে, তাহলে এটা নিয়ে মনে রাখুন সমস্যা আছে। এবার তুমি যদি একটু 24-25 সেশনের দিকে তাকাও, আমি আবার বলতেছি 24-25 সেশনটা দেখো, তুলনামূলক ওই আগেরটার থেকে কিন্তু একটু বেশি স্ট্যান্ডার্ড ছিল এটা, বুঝছো। ওকে, দেখো এখানে থিওরি আসছে সরল দোলন গতির ক্ষেত্রে ত্বরণ ও সরণের সম্পর্ক থেকে চিত্র একটা সিলেক্ট করা ছিল। এটা ম্যাক্সিমাম ওই সময় সবাই ভুল করেছিল, এটা আসলে কঠিন বলা যেতে পারে। তো এটা যদি তোমার স্কিপ করা যাইতো খুব ভালো হইতো আর কি, এরকম টাইপের। হ্যাঁ, আচ্ছা এগুলো স্কিপ করা উচিত। এক্সঅর গেটের জন্য সত্য কোনটা, এগুলো তোমার পারা উচিত, এটা তুমি পারবে অবশ্যই। তাহলে তোমাকে আগে বুঝে নিতে হবে যে তুমি কোনটা বাদ দিবা আর কোনটা বাদ দিবা না। এবার ম্যাথ দেখো, ম্যাথ গুলো আসলে একটু কঠিনই ছিল মোটামুটি, যেমন এই ম্যাথটাই আসলে অনেক কঠিন ছিল। হ্যাঁ, তারের উপাদানের আপেক্ষিক রোধ নির্ণয় করতে বলা হয়েছিল, তো সেটা আসলে হুইটস্টোন ব্রিজ ঢুকাই দিছিল। তো তুমি আগে P/Q, আমরা জানি না আমাদের যে সূত্র আছে P/Q R/S, এখান থেকে আগে এসটা বের করতে হয়েছে। এই এসটা বের করার পরে ওদের মধ্যে আবার শ্রেণী হবে না সমান্তরাল হবে সেই রোধটাকে বের করতে হবে, দেন সেই রোধ বের করার পরে তুমি আপেক্ষিক রোধের এখানে অঙ্কটা বসাতে পারবা, ঠিক আছে। তাহলে 3টা স্টেপে ম্যাথ হয়েছিল, এটা অনেকেই ভুল করেছিল বা ভুল করার সম্ভাবনা থাকে আর কি। আচ্ছা তারপরে দেখো এই অঙ্কটা বেশ কঠিন ছিল, যে দেখো এটা সরাসরি দ্রুতির সূত্র, হ্যাঁ, 1 - m0/m স্কয়ার, আর এখানে সি আলো দ্রুতি। তো m0 আর mটা আসলে মিসিং ছিল, তো এই মিসিংটা বের করবা কোথায় থেকে, সেটা আসলে এই যে দেখো এটা থেকে বের করার জন্য তুমি যে গতিশক্তির যে সূত্র ছিল সেটা প্রয়োগ করতে হয়েছিল, দেন কিনা মানটা ওখানে বসাতে হয়েছিল। তখন তুমি যখন এটা করে যখন এটার রেশিওটা পেয়ে গেছিলা, সেই মানটা এখানে বসা দিয়েছিলা, বুঝতে পারছো। এটা হচ্ছে আধুনিক বদ্যমান সূচনা থেকে আসছিল, এবং এটা মোটামুটি হার্ড ছিল, এই অঙ্কটাও খুবই হার্ড ছিল, ঠিক আছে। আচ্ছা এবার লেখচিত্র একটা আসছিল খুবই ইজি, আমি বারবারই বলে আসছি যে y প্রপোর্শনাল x স্কয়ার, এরকম হইলে এটা হচ্ছে পরাবৃত্তাকার, এটা অবশ্যই পারবা। এটাও পারা উচিত যে সম্পর্ক অনুপাত থেকে সমষ্ণ প্রক্রিয়া থেকে এসেছিল, এটাও খুব ইজি। হ্যাঁ, এরপরে সূত্র সমীকরণ দেখো একটু পেঁচায় দিছে, মানে জাস্ট নরমাল দিয়ে দিছে, ব্যাপারটা এরকম না
যে ডেল ইউ ওয়ান ডেল ইউ টু, আসলে এখানে সিস্টেমে পথ পরিবর্তন হলে অন্তস্থ শক্তিটা কি একই থাকে, দ্যাটস ওয়াই আমরা ডেল ইউ ওয়ান ইজ ইকাল টু ডেল ইউ টু। দেন এখান থেকে আস্তে আস্তে সূত্রটা আমরা বের করেছি যে ডেল, ঠিক আছে, ডেল কিউ ওয়ান এবং হচ্ছে ডেল ডাব্লিউ ওয়ান, ওই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ডিকিউ ইজ ইকাল টু ডিউ প্লাস ডি ডাব্লিউ, ওখান থেকে বের করে আমাদের লাস্টে আসলে এই ফিনিশিংটা আসছে, কিউ ওয়ান মানে হচ্ছে ডাব্লিউ ওয়ান এবং কিউ টু মানে হচ্ছে ডাব্লিউ টু। বুঝতে পারছো? অ্যান্ড লব্ধি বল সংক্রান্ত এটা একটা সমীকরণ ছিল, খুবই কঠিন ছিল এইটা, আসলে সবাই পারতো না একদম ডিপ কনসেপ্ট ছাড়া। তো আমি মনে করছি যে এইটা খুবই কঠিন ছিল, এরকম টাইপের কোশ্চেন দেখা মানে স্কিপ করাটা বুদ্ধিমানের কাজ। ওকে, আচ্ছা এরপরে দেখো আরো তো কিছু আছে, যেহেতু আমরা প্রথম পেজের আসলে দেখলাম, তারপরে এটা যদি দেখি থিওরি হচ্ছে আলোর ডোরা সংক্রান্ত তথ্যাবলী। এটা হচ্ছে দেখো ভৌত আলোক বিজ্ঞান থেকে আসছে, আমি বারবার বলি ভৌত আলোক বিজ্ঞান থেকে খুবই বেশি গুরুত্বপূর্ণ আর কি। আর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের যে ফোটন উৎপন্ন করে সে লিথিয়াম 2 প্লাস, এইটা সরাসরি একটা কোশ্চেন আসছিল। আবার ম্যাথ আরেকটা সহজ আসছে, দেখো টি মানে 2u/g, মানে এটা হচ্ছে পর্যায়কাল, এটা হচ্ছে পর্যায়কাল। হ্যাঁ, আর ভেক্টরের ক্ষেত্রে সমাধানের মাধ্যমে করা লাগতো এ আর বি এর সম্ভাব্য কিছু মান সমাধানের মাধ্যমে, কয়েকটা নিয়ম আছে, এটা আমি দেখাই দেবো। এটা একটু মোটামুটি কঠিন, সচরাচর নিয়মের না, ঠিক আছে, তাও এটা পারা উচিত। এবারে ক্যালকুলাসের মাধ্যমে বেগ নির্ণয় খুবই সহজ, এটা সবার পারা উচিত এবং এই টাইপের কোশ্চেন আসে। এবং দেখো এখানে কিন্তু পদার্থের গাঠনিক ধর্ম থেকে দৃঢ়তার গুণাঙ্ক যেটা বের করতে বলা হয়েছিল, এখানে দেখো এফ বাই এ মানে থিটা মানে পীড়ন, এফ কে আবার ভাঙতে হয়েছে এমজি, আবার একে ভাঙতে হয়েছে পায়ের স্কয়ার, থিটা থিটা জায়গাতে থেকে গেছে, এই টার্মটা ইউজ করতে হয়েছে। বুঝতে পেরেছো? আচ্ছা এরপরে দেখো সূত্র সমীকরণ থেকে মহাকর্ষ বল কৃতকাজ ইজিক্যাল টু বস্তুর প্রাপ্ত গতিশক্তি। ডিরেক্ট এই যে এই সূত্রটা পড়ছে, এটা একটু বেশি কঠিন ছিল। তো এই হলো ব্যাপার, 2gm, এটা আসলে ই বোঝানো হচ্ছে, আর এটা 1 বাই এটা হচ্ছে আর ই বোঝানো হচ্ছে, আর এটা -1 বাই এখানে আর ই, আর এটা হচ্ছে আর এম। এটা একটা কনভারসেশন, খুবই গুরুত্বপূর্ণ কনভারসেশন, ঠিক আছে। এই কনভারসেশন করলে এই তুমি ইয়েটা মানে পাবাই, যে এখানে হবে একটু ভুল করছে, আচ্ছা 1 আর ই বাই হচ্ছে আর এম। হ্যাঁ, আচ্ছা এই কনভারসেশনটা একটু কঠিন ছিল। হ্যাঁ, তাহলে ঘুরে ফিরে আমরা দেখতে পাচ্ছি যে সূত্র সমীকরণ থেকে কিন্তু এসেছে। আবার তুমি পরবর্তীতে যাও, দেখো 23-24 সেশনে খেয়াল করে দেখো, থিওরি আসছে, ম্যাথ আসছে, অনুপাতের ম্যাথ সম্পর্কে এবং সূত্র সমীকরণগুলো এসেছে। ওকে, তাহলে এখন দেখো আদর্শ গ্যাসের সংকোচন ও প্রসারণের তাপমাত্রা স্থির থাকে, এটা একটা কোশ্চেন ছিল। তারপরে পোলারাইজের উপাদান উদাহরণ 9 কোনটি, এই টাইপের কোশ্চেন ছিল। আর ফটো ইলেকট্রন নির্গত হওয়ার কারণটা আসলে নীল, সেই কোশ্চেনটা এসেছে। এবার ম্যাথ যদি তুমি দেখো যে সামেশন এফ মানে এম এ থেকে, এটা একটু কঠিন টাইপের একটা ম্যাথ ছিল, বাট এটার একটা কনসেপ্ট, এটা একটা কনসেপ্ট ক্লিয়ার, মানে কনসেপ্ট বেস ম্যাথ। হ্যাঁ, যার কনসেপ্টটা ভালো না তারা পারবে না এটা। এরপরে দেখো এই কোশ্চেনটা অলরেডি কিন্তু একবার এসেছে 25-26-এ, মানে এটা রিপিট করেছিল, যে এখানে আসলে মানে এখান থেকে ম্যাথ বের করতে বলেছিল, আর এই সেম জিনিসটা গতবার দিয়েছিল যে কোনটা সূত্র সমীকরণ ঠিক। এবারে হুইটস্টোন ব্রিজের মাধ্যমে চতুর্থ বাহুতে সাম্য অবস্থা থাকবে কি, সাম্য অবস্থা থাকার জন্য এটা খুবই সহজ একটা ম্যাথ, এই ম্যাথটা তোমার এমনিতেই পারা উচিত। ওকে, আচ্ছা এবার অনুপাতের ম্যাথ দেখো, এই সূত্র দিয়ে খুব বেশি আসে মহাকর্ষ বিকর্ষ থেকে, বোঝা গেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে দেখো যে ইয়ং এর গুণাঙ্কের সাথে তাপমাত্রার উপাদানের যে সম্পর্ক, হ্যাঁ সেখান থেকে সম্পর্কটা একটা এসেছে। আর আরেকটা আসছে দেখো বয়েলের সূত্র, এই যে বয়েলের সূত্রটা আমরা সবাই জানি, ভি প্রপোর্শনাল 1/p, কার সাথে কি সম্পর্ক, তুমি এটা দিয়ে করতে পারো, যে P1 V1 P2 V2, সেটাকে আমরা PA/PB বলেছে, তো ভাগ করে দিলে তো তাই হয়ে যায়, কোনো সমস্যা তো নাই। P1/P2 আর এটা হচ্ছে V2 বাই হচ্ছে V1, মানে সম্পর্ক ব্যস্তানুপাতিক। আর এটা আসছে n তম কক্ষপথের শক্তি, খুবই গুরুত্বপূর্ণ, এই সূত্রটা খুবই আসে, En মানে হচ্ছে E1 বাই হচ্ছে n²। বুঝতে পারছো? ওকে, এবার দেখো পরস্পর লম্ব শর্ত, এটা তোমার পারা উচিত। তারপরে দেখো এটাও তুমি পারবা, ইপির সাথে 1/4e, এটা হচ্ছে পর্যাবৃত্তি গতি থেকে জাস্ট কনভারসেশনটা এসেছিল। ইপি মানে হাফ কে এক্স স্কোয়ার, আর 1/4e মানে হচ্ছে মোট শক্তি হাফ কে স্কোয়ার, কাটাকাটি করে এক্স মানে a/2 তুমি পাবা আর কি। হ্যাঁ এলো। তারপরে ধারকত্বের, এটা খুব ভাই কঠিন ছিল, এটা প্রচন্ড কঠিন ছিল, এটা আসলে পারলে খুব ভালো, না পারলে আসলে স্কিপ করাটাই বেটার, এই টাইপের। তো এটা ধারকত্ব থেকে এসেছিল। মুক্তিবেগ সংক্রান্ত এটা একটা আসছিল। আর বুলিয়ান বীজগণিত, এটা হচ্ছে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স থেকে এসেছিল। আশা করি বুঝতেই পারছো খুব ভালো মতন, ঠিক আছে। এবার আসো 22-23 সেশনে যদি আমরা একটু দেখি। ওকে, তো 22-23 সেশনে যাওয়ার আগে তোমাদের একটা প্রচার আমি একটু করে নেব, সেটা হচ্ছে আমাদের এইখানে আমাদের এই প্ল্যাটফর্মটা কিন্তু ইউনিভার্সিটি বেসড, এবং আমরা ভার্সিটি কোণে কাজ করতেছি, খুবই ডেডিকেটেড একটা কোর্স, ভার্সিটি ড্রিমার্স 2.0। তুমি এই কোর্সটা কিন্তু নিতে পারো, এবং কোর্স ফিটা এখন কম, 1999 টাকায় তুমি একেবারে লাইফ টাইম কোর্সটা তুমি আমাদের সাথে পাবা ইনশাল্লাহ। অর্থাৎ তুমি এই কোর্সটা নিলে একেবারে শেষ পর্যন্ত তুমি একদম আমাদের যে কয়টা কোর্স আসবে সবকিছু তুমি
ফ্রিতে অ্যাক্সেস পাবা ইনশাল্লাহ। তো এই কোর্সটা তুমি নিতে পারো, ভরসা রাখতে পারো। আমি তো তোমাকে টিচার প্যানেল প্লাস আমাদের সবগুলো দেখাই দিচ্ছি। খেয়াল করো, তুমি এখানে 2টা কোর্স নিতে পারবা। ফিজিক্সের হ্যান্ড ক্যালকুলেশন থেকে শুরু করে যা যা প্রবলেম তুমি আমার কাছে সব মানে সলভ পাবা। আমি হ্যান্ড ক্যালকুলেশন ক্লাসগুলো দেওয়া শুরু করব, দেখে তুমি সিদ্ধান্ত নেবে, কোনো সমস্যা নাই। আর এখানে আমাদের সব ডেডিকেটেড টিচার প্যানেল, A to Z যেভাবে কথা দিচ্ছি সেভাবে হবে। তুমি এই কোর্সটা এনরোল করতে পারো আমার উপর ভরসা করে, শাকিলের উপর ভরসা করে, শামীমের উপর ভরসা করে, সাজেদ ভাইয়ের উপর ভরসা করে। আমরা সবাই ভাই খুবই ডেডিকেটেড ভাবে তোমাদেরকে পড়িয়ে দেবো ইনশাল্লাহ। এবং এই কোর্সটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত যে কোনো ভার্সিটির জন্য তুমি কিন্তু মানে করতে পারবা, শেষ করতে পারবে। এবং লাইফ টাইম কোর্স, এই কোর্সটাতে তুমি একেবারে টোটাল পর্যন্ত সার্ভিস পাবে ইনশাল্লাহ। ক্লাস শুরু হচ্ছে 16 আগস্ট থেকে, ঠিক আছে? রুটিন আমাদের ওয়েবসাইটে সবকিছু দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে সবকিছু লিঙ্ক দেওয়া আছে, তুমি দেখে জাস্ট কোর্সটা পারচেস করে নিতে পারো। ওকে, তো চলো আমরা যেখানে আসলে ছিলাম সেখানেই চলে যাই, ঢাকা ভার্সিটিতে। তো এবার 22-23 সেশনে দেখো, সেখানে মাত্র একক থেকে প্রশ্ন এসেছিল। অনুপাতের ম্যাথ, এটা কিন্তু বারবারই আছে। সূত্র সমীকরণ বারবার আছে, ম্যাথ, এই 3টা জিনিস বারবার কিন্তু আছে, খেয়াল করছো? তো এই জিনিসটা আগে তোমাকে বোঝানো লাগবে, না বুঝলে তো তুমি আসলে কোনোভাবে পারবা না। ওকে, তো এবার দেখো যে মাত্রা, যেমন বিকৃতির মাত্রা নাই, এটা আসছিল যে বিকৃতির কি মাত্রা আছে? তো আমরা সবাই জানি যে বিকৃতির আসলে মাত্রা নাই। তো বিকৃতির যে মাত্রা নাই এইটা আসছিল। আরেকটা আসছিল যে তোমার হচ্ছে অ্যাপসিলন নট এবং হচ্ছে মিউ নট। অ্যাপসিলন নট এবং হচ্ছে মিউ নট এর একক কি? তো পার মিটার স্কয়ার সেকেন্ড স্কয়ার, সুন্দর করে এটা দেওয়া ছিল। ওকে, এরপর আসো অনুপাতের ম্যাথ বা সম্পর্ক। দেখো আবারও সম্পর্ক আসছে, ধারকত্বের সাথে ক্ষেত্রফলের সম্পর্কটা কি। এরপরে দেখো তোমার হচ্ছে যে ব্যাসের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক কি, সেখান থেকে আসছে, চলদৈর্ঘ্য থেকে আসছিল। তারপর সূত্র সমীকরণ দেখো, কেপলারের সূত্র, টি স্কয়ার প্রপোর্শনাল আর কিউব। হ্যাঁ, এরপরে সমভাবে চার্জিত গোলকের পৃষ্ঠ হতে কেন্দ্র পর্যন্ত অভ্যন্তরের সকল বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য হবে এটা। আর এটা তো খুবই ইম্পর্টেন্ট, তাপ গতিবেগ থেকে সিভির যে সম্পর্কটা, এটা হচ্ছে যে এইটা খুব কঠিন আসছিল, এইটা এই কনভারসেশনটা কে T4, এটা আসলে পারা সবার পক্ষে সম্ভব না, বা এটা স্কিপ, এটা অঙ্ক স্কিপ করাটা আসলে উচিত, বুঝতে পারছো? ওকে, এই জিনিসটা একটু দেখা। আর এই যে দেখো, এটা হচ্ছে যে গতিশক্তি হাফ, তোমার হচ্ছে এখানে কে হবে হাফ, এখানে একটু ভুল করছে, হাফ কে এর উপর স্কয়ার এক্স এর উপর স্কয়ার, ঠিক আছে? 3 গুণ হাফ কে এক্স স্কয়ার। ওকে, তো এটা হচ্ছে স্থিতিশক্তি, তার সাথে 3 গুণ ছিল। তো এটা আমাদের গতিশক্তির সাথে এটা কনভারসেশন করে সম্পর্ক কাটাকাটি করলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে ম্যাথের জায়গাটা যদি দেখি, সেখানে সরাসরি দ্রুতি জানতে চাচ্ছিল। আধুনিক পদার্থবিজ্ঞান সূচনা থেকে খুব প্রশ্ন আসে ঢাবিতে। এরপরে দেখো এখান থেকে এফ মানে এম এ বের করার জন্য আগে তুমি ভি এর মান বের করছো, দেন এর মান বের করছো ক্যালকুলাসের মাধ্যমে, দেন এর জায়গাতে মান বসাইছো। এই টাইপের ম্যাথটা খুব আসে। লজিক গেট বাস্তবায়ন খুবই সহজ, লম্ব একক ভেক্টর খুবই সহজ, এই সূত্র দিয়ে করার মতো এবং পারা উচিত। এবং এই যে দশা পার্থক্য, এই দশা পার্থক্য ঢাবিতে আসে বলে বাকি সব ভার্সিটিটাকে ফলো করে। দশা পার্থক্য মানে 2 পাই বাই ল্যামডা গুণ হচ্ছে পথ পার্থক্য। দেন তাপগতিবিদ্যাতে দেখো, এই যে আমরা কার্যকৃত সহগের যে একটা সূত্র আমরা পড়ে আসছি এখানে, এটা ডাব্লু মানে হচ্ছে Q1, দেন এখান থেকে Q1 বের করা হয়েছে, দেন স্বীকৃত কাজে মানটা বসানো হয়েছে। বুঝতে পেরেছো? জাস্ট নর্মাল তুমি গিয়েছো, ব্যাপারটা এরকম না। আচ্ছা, এরপরে আমরা 21-22 সেশনে যদি যাই, সেখানে আমরা দেখছি থিওরি, অনুপাতের ম্যাথ, সূত্র সমীকরণ ম্যাথ। দেখো এই 3টা জিনিস তুমি বারবার ঢাকা ভার্সিটিতে পাচ্ছ, ওকে, তাহলে এখন থিওরিটা দেখো, যে রেফ্রিজারেটরে ঠান্ডা বাতাস উৎপাদন করে না, তাপমাত্রা বেড়ে যাওয়া কমে যাওয়া সংক্রান্ত। এরপরে ইয়ং দ্বিচির সংক্রান্ত এখান থেকে খুব এসেছে, এবং বৃষ্টির ফোঁটা সংক্রান্ত পদার্থের গাঠনিক ধর্ম থিওরিগুলো আসছে। অনুপাতের ম্যাথের সম্পর্ক একটাই আসছে, যে বৃত্তের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে সুতার টানের, এটা একটা চিত্রের মাধ্যমে ছিল এবং এটা খুবই কঠিন ছিল। এটা আসলে কঠিন প্রশ্ন, এরকম প্রশ্ন আসলে তোমার স্কিপ করা উচিত, আগে এটা শেখা উচিত। হ্যাঁ, সূত্র সমীকরণটা ছিল দেখো, এটা ডেল ইউ মানে 0, এটা আমরা সমষ্ণ প্রক্রিয়া আমরা সবাই জানি। এরপরে এই সমীকরণটা আসছিল ই মানে হচ্ছে ভি, এবং সেখানে কন্ডিশন দেওয়া ছিল যে আই এর মানটা আসলে 0। এরপরে দেখো এটা হচ্ছে নিবৃত্তি বিভব থেকে ভি ইজ ইকাল টু রুট 2ab বাই হচ্ছে m, খুবই সহজ। এবং এটাও খুবই সহজ এবং পারা উচিত, এইচ বাই ল্যামডা অনেকবার আসছে, বা ই বাই হচ্ছে সি, দ্রুতি বা আলোর বেগ। ওকে, তারপরে যে ম্যাথ আবার দেখো, আধুনিক পদার্থবিজ্ঞান সূচনা, এই সূত্রটা দিয়ে তুমি 3বার দেখলা রিপিট হয়েছে। হ্যাঁ, আর এরপরে হচ্ছে এটা স্প্রিং এর টি ইজ ইকাল টু 2 পাই রুট ওভার এম বাই কে। এখান থেকে আমরা দেখছি টি এর সাথে এম এর সম্পর্কটা কি। ওকে, এটা আমরা দেখে নিব আর কি। তারপরে হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল, বর্তনী থেকে খুবই
সহজ একটা কনসেপ্ট, খুব সুন্দর করে বুঝিয়ে দিব, বর্তনী কারেন্ট ডিভাইডার রুল, ঠিক আছে। এরপরে ডিডাব্লিউ এফডিএক্স অর্থাৎ পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ দিয়ে দেখানো হয়েছে। আর এই যে দেখো এই ম্যাথটা তো সবাই পারো যে 6d² x dt² 150x থেকে আমাদের কি বের করা লাগবে, কৌণিক কম্পাঙ্ক। তো এটা নিয়ম হচ্ছে কি বলতো, যে এই যে দেখো এই যে x এর সহগ বাই হচ্ছে d² x dt² এর সহগ দিয়ে ভাগ দেওয়া লাগে, মানে হচ্ছে 150/6 দেওয়া লাগে। তুমি যা পাবা এটা তো ওমেগা স্কয়ার বের করতেছো, এটা কিন্তু আসলে রুটের মধ্যে আছে, তো 150/6 করলেই তুমি নরমালি বের করে ফেলতে পারবা। ওকে, এবার ব্রিজ রেকটিফায়ার সংক্রান্ত ম্যাথ লেখচিত্র থেকে কম্পাঙ্ক, একটা লেখচিত্র দেওয়া থাকে, এরকম একটা লেখচিত্র দেওয়া থাকবে, এখান থেকে রেকটিফায়ারের জন্য তোমাকে কি কম্পাঙ্ক বের করতে বলা হবে। ওকে, আর আরেকটা আসছিল লব্ধির সীমা সংক্রান্ত ম্যাথ আসছিল, যে সর্বোচ্চ সর্বনিম্ন, মানে হচ্ছে ভেক্টর থেকে আর কি, বুঝছো, এটা আসলে ভেক্টর থেকে যে সর্বোচ্চ হবে কি সর্বনিম্ন হবে না। তো এই যে আশা করি আমার এই ক্লাসটাই, মানে আমি এখানে যতটুকু তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, তুমি অন্তত ঢাকা ভার্সিটির কোশ্চেনের একটা প্যাটার্ন তোমার মাথার মধ্যে ঢোকা উচিত, যে কিভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে। তাহলে আমরা এখান থেকে মেইনলি বুঝতে পারলাম যে সম্পর্ক অনুপাত যেটা আছে এই রিলেটেড কিন্তু সবচেয়ে বেশি আসছে, তুমি খেয়াল করে দেখো, আর কোনোবার কিন্তু চেঞ্জ করে নাই। আর এটা কিন্তু বোর্ড না যে একবার এই হবে একবার ওই হবে, হ্যাঁ, এটা নিজস্ব ভার্সিটির প্যাটার্নে কোশ্চেন আসলে হবে, ওরা ওদের মতো, ওরা কারো কথা শুনবেও না মানবেও না। ওকে, সম্পর্ক অনুপাত, এরপরে তোমার দেখা উচিত একক মাত্রা, এটা একটু দেখবা, ঠিক আছে। এরপরে দেখো থিওরি, তোমাকে এভাবে টাইপ করে করে পড়তে হবে, বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে টাইপ জেনুইন ম্যাথ এবং সূত্র সমীকরণের কনভারসেশন, সূত্র সমীকরণের খুবই কনভারসেশন, এই কনভারসেশনগুলো 1টা 2টা 3টা 4টা 5টা, এই জিনিসটা সবচেয়ে বেশি পড়া উচিত। আচ্ছা, এরপরে আর তো কিছু নাই, হ্যাঁ ম্যাক্সিমাম এটা হচ্ছে। আর তোমরা কোর্সে ভর্তি হয়ে যাও, এভাবে পড়ানো হবে, ধরে ধরে পড়ানো হবে, ঠিক আছে। সো ভয় পাওয়ার কোনো কারণ নেই। ও আরেকটা হচ্ছে লেখচিত্র, আরেকটা পাইলাম হচ্ছে লেখচিত্র। সো লেখচিত্রটা একটু ভালো করে দেখতে হবে। এই তো 1 2 3 4 5, এই যে আমাদের প্যাটার্নে ঢাকা ভার্সিটি কোশ্চেন করেছে। তো আশা করি তোমরা একটা ভালো রকমের একটা ধারণা পেয়েছো, এইভাবে এখন তোমার পড়াশোনা উচিত বা দেখা উচিত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।